নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের ওড়িশা লাগোয়া বেশ কয়েকটি গ্রামে। ইতিমধ্যেই ঘুরে দেখেছি মনোহরপুর রাজবাড়ি, মনোহরপুরের ভগবতী মন্দির, কাকরাজিৎ গ্রামের চৈতন্য মন্দির এবং বিখ্যাত প্রত্নস্থল মোগলমারি বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহার দেখে স্থানীয় একটা হোটেলে মধ্যাহ্নভোজন সেরে রওনা দিয়েছিলাম আমরা। এই পর্ব শুরু করছি সেখান থেকেই। আমরা বলতে এই সফরে আমার সঙ্গী আমার স্ত্রী পুত্র ছাড়াও আমাদের দুই বাবা। আমার ছেলে এবং আমার বাবা দুজনেরই ইতিহাস খুব পছন্দ, তাই তো 5 জনের এই সফরে মূলত ঐতিহাসিক এলাকাকেই বেছে নেওয়া হয়েছিল একদিনের ঘোরার জন্য। আমরা এখন চলেছি কেশিয়াড়ির দিকে। কেশিয়াড়িতেও আছে প্রাচীন মন্দির, প্রত্নস্থল ইত্যাদি, কিন্তু বাংলা বা বাঙালির ভ্রমণ মানচিত্রে কেশিয়াড়ি এখনও তেমন গুরুত্ব পায় না। মোগলমারি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কেশিয়াড়ির গগনেশ্বর গ্রামে থাকা কুড়ুমবেড়া দুর্গ দেখতে। ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে যা সরাসরি কুড়ুমবেড়ায় গিয়ে পৌঁছয়। গুগলের দেখানো পথে তাই জাতীয় সড়ক ছেড়ে বাঁদিকে ভেতরে ঢুকে গেলাম আমরা। এখান থেকে কুড়ুমবেড়া প্রায় 20 কিলোমিটারের মতো পথ, মিনিট 40 সময় লাগবে। তবে গ্রামের শোভা দেখতে দেখতে এই পথ চলার আনন্দই আলাদা। পৌঁছে গিয়েছি গগনেশ্বর গ্রামে। সামনের এই মোড় থেকে বাঁদিকে বেঁকে যাব এবার। এই মোড় থেকে কয়েক সেকেন্ড এগিয়েই নজরে এলো কুড়ুমবেড়া দুর্গ। কুড়ুমবেড়া দুর্গের পরতে পরতে ইতিহাসের হাতছানি। ল্যাটেরাইট পাথরে নির্মিত আয়তাকার দুর্গ অনুরূপ এই স্থাপত্য কীর্তিটির ভগ্নাবশেষ এক কথায় অনবদ্য। দুর্গটির সামনে একটি বড় দরজা, সেখান দিয়েই প্রবেশ করতে হয়। এই দুর্গ এখন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করে। চলুন এবারে দুর্গের ভিতরে প্রবেশ করা যাক। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই চোখে পড়বে ল্যাটেরাইট পাথরের খিলান সমৃদ্ধ দীর্ঘ বারান্দা। দরজার ঠিক সামনেই বারান্দার মতো জায়গাটি সেখানে উপরের দিকে পাথরের কারুকাজও রয়েছে, একটা বেশ পদ্ম ফুলের মতো কাজ। এবারে প্রবেশ করা যাক দুর্গের আরও ভিতরে। কেশিয়াড়ি ব্লকের গগনেশ্বর গ্রামে প্রাচীন ইতিহাসের বহু উত্থান পতনের সাক্ষী এই কুড়ুমবেড়া দুর্গ। 1438 থেকে 1470 সালের মধ্যে ওড়িশার গজপতি বংশের রাজা কপিলেন্দ্র দেবের আমলে নির্মিত হয় এই দুর্গ। কথিত আছে পাঠান আমলে দাউদ খাঁ মোগলদের কর দেয়া বন্ধ করে নিজেকে স্বাধীন নবাব বলে ঘোষণা করেন। সেই সময় মোগলরা যুদ্ধ ঘোষণা করলে দাউদ খাঁ এই দুর্গে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় দাঁতনের মোগলমারির কাছে সেনা ছাউনি থেকে মোগল সৈন্যরা এই দুর্গ ঘিরে ফেলে। যুদ্ধে মৃত্যু হয় দাউদ খাঁর। এই এলাকা থেকে অরঙ্গজেবের সময়কার মুদ্রারও সন্ধান মিলেছে। পরে এই দুর্গে মারাঠারাও ঘাঁটি তৈরি করেছিল বলে মনে করা হয়। নৃতত্ত্ববিদ প্রবোধচন্দ্র ভৌমিক তার মেদিনীপুরের কাহিনীতে জানিয়েছেন, ওই দুর্গের কাছে গেলে কত না কথাই মনে পড়ে। হিন্দু, মুঘল, পাঠান, মারাঠা কত সৈন্য এখানে দিন কাটিয়েছে তার হিসাব নেই। দুর্গের নির্মাণ নিয়েও বহু মত প্রচলিত। ইংরেজরা জেলার গেজেটিয়া রচনা করার সময়ও এটিকে দুর্গ বলেই উল্লেখ করেছে। ওড়িশি স্থাপত্য রীতিতে নির্মিত আয়তাকার এই সৌধটির চারদিকেই প্রায় 8 ফুট প্রশস্ত খোলা বারান্দা। এবড়ো খেবড়ো ঝামা বা মাকড়া পাথরের ওপর চুনবালির পলেস্তরা। মনে করা হয় মন্দিরের চারপাশে ছিল ভক্তদের থাকার জায়গা। এই চত্বরের কেন্দ্রে একটি ভগ্ন কাঠামোর ধ্বংসাবশেষ রয়েছে। অনেকের মতে এটি ধ্বংসপ্রাপ্ত গগনেশ্বর শিব মন্দিরের ধ্বংসাবশেষ, যার থেকে এই গ্রামের নাম গগনেশ্বর। এর ঠিক সামনেই রয়েছে একটি জলের কুয়ো।
তবে সেটি এখন বুঝে গিয়েছে। মহারাষ্ট্রের বাউলি স্টাইলের গঠন পদ্ধতি। যেটুকু জানা গিয়েছে, উড়িষ্যার জগমোহন স্থাপত্যের সপ্তরথ শিখর দেউল নির্মাণশৈলীর মন্দির ছিল এটি। মূল মন্দিরটি ছিল প্রায় 60 ফুট উঁচু, সঙ্গে বিদ্যালয়ে। শোনা যায় মুঘল যুগে আওরঙ্গজেব আসেন এই মন্দিরে। সেনাপতি মোহাম্মদ তাহির মন্দির প্রাঙ্গণের পশ্চিম দিকে 3 গম্বুজযুক্ত একটি মসজিদ নির্মাণ করেন, নাম দেন কুড়ুম্বেরা দুর্গ। এর কিছুকাল পরে আসে মারাঠারা। ভাস্কররাও হোলকার এবং রঘুজি ভোসলে আবার দখল নেন এই মন্দিরের। দুর্গ বলা হলেও কুড়ুম্বেরায় দুর্গ নির্মাণের মৌলিক উপাদানগুলোর অভাব রয়েছে। বুরুজ বা প্রাচীরের পাশাপাশি পরিখা ও প্রহরী মিনার না থাকায় কুড়ুম্বেরাকে একটি দুর্গ হিসেবে গণ্য করা কঠিন। এটিকে বরং একটি বড় জমায়েতের স্থানসহ ধর্মীয় কমপ্লেক্সের মতোই মনে হয়। দুঃখজনকভাবে এই নিয়ে কোনো লিখিত ইতিহাস বা নথিপত্র সেভাবে পাওয়া যায় না। কুড়ুম্বেরা দেখে এবার রওনা দিলাম গগনেশ্বর গ্রাম থেকে। এবারে চলেছি কেশিয়াড়ি শহরের দিকে। এই রাস্তাটা কুড়ুম্বেরা বা গগনেশ্বর গ্রাম থেকে কুকাই মোড় পর্যন্ত যায়। আপনারা কুড়ুম্বেরা এলে বেলদা বা কেশিয়াড়ি থেকে বাসে কুকাই মোড় পর্যন্ত এসে সেখান থেকে টোটোতে কুড়ুম্বেরা পৌঁছতেই পারেন। চলে এসেছে কেশিয়াড়ি বাস স্ট্যান্ডে। সামনের এই মোড়ই হলো কেশিয়াড়ি বাজার তথা এই এলাকার প্রাণকেন্দ্র। এখান থেকে আমরা যাব বাঁ দিকে। আমাদের এখন গন্তব্য সর্বমঙ্গলা মন্দির। এসেছি কেশিয়াড়ির বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরের সামনে। এখন বিকেল প্রায় 4:30 বাজে। মন্দিরের দরজা এখনও খোলা নেই, তবে মন্দিরে মায়ের ছবি তোলাও নিষেধ, তাই আমাদের বাইরে থেকেই দেখতে হবে। শোনা যায় 7দশ শতকের গোড়ায় প্রতিষ্ঠিত হয় ভবানীপুর গ্রামের প্রসিদ্ধ এই সর্বমঙ্গলা মন্দির। ওড়িশা রীতিতে মাকড়া পাথরে নির্মিত পূর্বমুখী এই মন্দিরের 3টি চূড়া। মন্দিরের প্রবেশে 12 দুয়ারি। নাট মন্দির পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে হয়। দেবী এখানে দ্বিভুজা। কথিত আছে বহু বছর আগে স্থানীয় ভবানীপুরে একটি বই স্কুলের গাছ ছিল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় এক বেনে ঘরের বউ পালকিতে আসার সময় সেই পালকি থামিয়ে ওই গাছতলায় গিয়েছিলেন। এরপর সেখানে বসেই তিনি পাথর হয়ে যান। সেই থেকে ওই এলাকায় পাথরকে সর্বমঙ্গলা দেবী রূপে পুজো করা হয়। মন্দিরে জগমোহন মূর্তি ও জয়া বিজয়ার পিতলের মূর্তি দেখতে পাওয়া যায়। এই মন্দিরের 2টি স্থানে ওড়িয়া লিপিও আছে। মেদিনীপুরের ইতিহাস গ্রন্থে যোগেশচন্দ্র বসুর লেখা থেকে জানা যায়, মহারাজ মানসিংহের রাজত্বকালে শাহ সুলতান নামে এক ব্যক্তি কেশিয়াড়ির রাজস্ব কেন্দ্রে শাসনকর্তা ছিলেন। সেই সময় সুন্দর দাস নামে তার এক কর্মচারী ও অর্জুন মহাপাত্র নামে এক দেওয়ানের তত্ত্বাবধানে রাজমিস্ত্রি বনমালী দাস 1610 সালে এই মন্দির নির্মাণ করেন। মন্দির শুনলাম সন্ধ্যে 6টা নাগাদ খোলা হবে, কিন্তু আমাদের তো কলকাতায় ফিরতে হবে, তাই আর অপেক্ষা করা গেল না। সর্বমঙ্গলা মন্দিরের থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে কাশীশ্বর জিউ শিব মন্দির। এবারে এলাম সেখানেই। অনেকের মতে এই মন্দিরের নাম থেকেই কেশিয়াড়ি নামের উৎপত্তি। সর্বমঙ্গলা মন্দির গড়ে ওঠার সময়েই এই মন্দিরও গড়ে তোলা হয় বলে স্থানীয়রা মনে করেন। তবে এই কাশীশ্বরজিউ মন্দিরও এখন বন্ধ। এখানে আবার মন্দিরের খুব সামনে যাওয়ার উপায় নেই। বাঁশের কঞ্চি দিয়ে দারুণ আঁটোসাঁটো একটা বেড়া বাঁধা, সেই বেড়ার দরজায় আবার তালাও দেয়া। অগত্যা দূর থেকেই দেখতে হলো। এই মন্দিরও ওড়িশার মন্দির শৈলীতেই তৈরি। এবারে এসেছে জগন্নাথ মন্দিরে। কেশিয়াড়ি শহরের তল কেশিয়াড়ি এলাকায় জগন্নাথ মন্দিরটি ওড়িশি স্থাপত্য শৈলীর এক অনন্য এবং ঐতিহাসিক নিদর্শন। প্রচারের অভাব থাকলেও
স্থানীয় সংস্কৃতিতে এবং স্থাপত্যপ্রেমীদের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। এই জগন্নাথ মন্দিরটি মূলত স্থানীয় ঘোষ পরিবার তৈরি করেছিল বলে জানা যায়। আদি মন্দিরটি ভেঙে যাওয়ার পর সেখানে পূর্বমুখী ওড়িশি দেউল স্থাপত্য রীতিতে এই নতুন মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের বাইরের দেওয়াল ভেদ করে বেরিয়ে গিয়েছে রথের চাকার মতো অংশ। আসলে কেশিয়াড়ি অঞ্চলটি ভৌগোলিকভাবে ওড়িশা সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানকার প্রাচীন স্থাপত্যগুলিতে ওড়িশি সংস্কৃতির গভীর প্রভাব স্পষ্ট। উৎসবের দিনগুলিতে এখানে বিশাল স্নানযাত্রা এবং রথযাত্রার উৎসব হয়। আঞ্চলিক সমস্ত জগন্নাথ ভক্তদের সমাগমে মেলা বসে এবং মহাপ্রভুর 56 ভোগ ও বিশেষ অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এই মন্দিরও বন্ধ থাকায় দেবদর্শন এখানেও হলো না। এবারে চলে এসেছি কেশিয়াড়ির বাস স্ট্যান্ডে, সেই 3 মাথার মোড়ে। সন্ধ্যার প্রাক্কালে জমজমাট মোড় এখন। এখানেই আছে জনপ্রিয় মিষ্টির দোকান মা মিষ্টান্ন ভাণ্ডার। এবারে ঢোকা হবে মায়ের মিষ্টি খেতে। আমাদের দলবল আগেই ঢুকে গিয়ে মিষ্টির খোঁজখবর শুরু করেও দিয়েছে। দোকানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে, তবে ওরা বললেন ওদের সেরা এবং সর্বাধিক বিক্রিত মিষ্টি হলো বাটারস্কচ মালাই। মালাইয়ে ডোবানো পাউরুটির মতো দেখতে এই মিষ্টিটি। নেওয়া হলো সেই মিষ্টি, সকলে চেখেও দেখা হলো। মিষ্টিটি আমাদের সকলেরই ভারী পছন্দ হয়েছে, খুব সুন্দর খেতে। একটা সেই আইসক্রিমের মতো গন্ধও আছে। বাড়ির জন্য নিয়ে নেওয়া হলো এই মিষ্টি। এই বাটারস্কচ মালাইয়ের দাম 15 টাকা পিস। মিষ্টি খেয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা। 2টি জায়গা আমরা কেশিয়াড়িতে যাইনি। একটা হলো এখানে একটা পার্ক আছে, কিন্তু আমাদের পার্ক দেখার ইচ্ছে কারোরই ছিল না। সুবর্ণরেখা নদীর সঙ্গে একটু দেখা করবার ইচ্ছে ছিল, কিন্তু নদী এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সেটা দেখতে গেলে সন্ধে হয়ে যেত। আমাদের এখান থেকে কলকাতা যেতে প্রায় 5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে বলছে গুগল। তাই রওনা দিলাম আমরা। তবে আগামীতে কেশিয়াড়ির পাশেই নয়াগ্রাম ভ্রমণের ইচ্ছে আছে। তখন সুবর্ণরেখা এবং সুবিশাল জঙ্গলকন্যা সেতুর সঙ্গে দেখা হয়েই যাবে। এখান থেকে আমরা যাব সোজা খড়গপুর, সেখান থেকে বম্বে রোড ধরে সোজা কলকাতা। এবারে বলি কেশিয়াড়িতে আসবেন কিভাবে। গাড়িতে বা বাইকে এলে দুভাবেই আসা যায়। কলকাতা থেকে কোলাঘাট খড়গপুর হয়ে খড়গপুর আইআইটির পাশ দিয়ে সলুয়া হয়ে কেশিয়াড়িতে আসতে পারেন, অথবা খড়গপুর শহরে না ঢুকে চেন্নাই রোড ধরে বেলদা পর্যন্ত এসে সেখান থেকেও কেশিয়াড়ির রাস্তা ধরতে পারেন। কলকাতা থেকে ট্রেনে এলে খড়গপুর বা বেলদা হলো কেশিয়াড়ির কাছাকাছি স্টেশন। খড়গপুরের ট্রেন বেশি, তাই আমার মতে খড়গপুর দিয়ে আসাই ভালো। খড়গপুরে নেমে কেশিয়াড়িতে আসার বাস মিলে যাবে। আর বেলদা হয়ে এলে বেলদা নেমেও কেশিয়াড়িতে আসার বাস পাওয়া যায়। বেলদা হয়ে এলে অবশ্য আগে কুকাই মোড় পড়ে, সেখানে নেমে টোটো ধরে কুড়ুম্বেরা দুর্গ আগে দেখে নেবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কেশিয়াড়িতে ভাতের হোটেল আছে। দুপুরে খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, খেয়াতরি এদের মধ্যে বেশ ভালো। এছাড়া অন্যান্য খাবারের দোকান তো আছেই। তবে থাকার কিন্তু ভালো কোনো জায়গা কেশিয়াড়িতে তেমন নেই, থাকতে হয়ও না। আজ কিন্তু গোটা দিনটাই আমরা দারুণ বেড়ালাম। গ্রামের স্বাভাবিক সৌন্দর্য তো ছিলই, তার সঙ্গে ছিল প্রাচীন রাজবাড়ি, মন্দির, প্রত্নক্ষেত্রের অপূর্ব সমাবেশ। এই 2টি পর্ব আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আগামী বুধবারে আবার ফিরে আসছি অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার সুলুক সন্ধান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।